বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল ক্যাডেট কলেজের অষ্টম শ্রেণীর প্রিয় ক্যাডেটরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমানুর রহমান, প্রভাষক বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। মহামারী করোনার মধ্যেই ইতোমধ্যে তোমরা সপ্তম শ্রেণীর পাঠ গ্রহণ শেষে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। অষ্টম শ্রেণীর প্রথম ক্লাসে তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। করোনার কারণে কলেজে স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়। আমরা তোমাদের জন্য অনলাইনে যে বিকল্প পাঠদানের উদ্যোগ নিয়েছি তা হয়তো আরো কিছুদিন দীর্ঘায়িত হবে। তবে আসার কথা হলো, সৃষ্টিকর্তার অশেষ দয়ায় আমরা সবাই এখন পর্যন্ত সুস্থ আছি, নিরাপদে আছি। করোনার প্রকোপ কিছুটা কমলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আশা করি অদূর ভবিষ্যতে তোমরা তোমাদের প্রাণের প্রতিষ্ঠানে ফিরে আসবে। তোমাদের পদচারণায় আবার মুখরিত হবে বরিশাল ক্যাডেট কলেজ। এই প্রত্যাশায় ছোট্ট একটি ভিডিও দেখে আমরা আজকের পাঠ শুরু করব। চলো করোনা সচেতনতামূলক একটি ছোট্ট ভিডিও দেখি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চলো আমরা এবারে কিছু ছবি দেখি আর ভাবতে থাকি আমাদের আজকের পাঠের বিষয় কি। এই ছবিগুলো তোমরা দেখতে থাকো এবং ভাবতে থাকো আমাদের আজকের পাঠের বিষয় কি। আমরা বেশ কিছু ছবি দেখলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ভাষা, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা, সাধু ও চলিত রীতির পার্থক্য। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। শুরুতে আমরা জেনে নেই আজকের পাঠের শিক্ষণফল সম্পর্কে, অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো। আমরা জানতে পারবো ভাষার সংজ্ঞা ও ইতিহাস, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা এবং সাধু ও চলিত রীতির পার্থক্য। আমরা শুরুতে একটি ভিডিও দেখি ভাষার উৎপত্তি সম্পর্কে। মানুষের মুখে কেমন করে ভাষা এলো তা এক অপার রহস্য। সমুদ্রের মধ্যে হাজার হাজার প্রবাল আপন দেহের আবরণ মোচন করতে করতে যেমন একসময় দ্বীপ বানিয়ে ফেলে, তেমনি বহু সংখ্যক মন আপনার অংশ দিয়ে গড়ে তুলেছে আপনার ভাষাকে। ভাষার উৎপত্তি কেমন করে হলো, এই প্রশ্নের কোনো উত্তর মানুষ প্রমাণ সহযোগে দিতে পারবে না। পণ্ডিত সমাজ এই বিষয়ে যথেষ্ট অনুমান করেছে। যে ঐতিহাসিক স্তরে ভাষার উদ্ভব হয়েছিল তার কোনো সুনির্দিষ্ট রেকর্ড না থাকায় এ সংক্রান্ত অনুমানের বেশিরভাগই জল্পনা কল্পনা। ভাষা পরিবর্তনশীল, আর এই পরিবর্তন সময়ের সাথে এবং স্থানের সাথে হয়ে থাকে। পৃথিবীতে আসার পর থেকে মানুষ কথা বলে ভাষা সৃষ্টি করেছে। আদি মানবের যে ভাষা ছিল তা মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে কালক্রমে বহু ভাষার রূপ পরিগ্রহ করেছে।
বিশ্বের যাবতীয় ভাষার উৎপত্তি হয়েছে মাত্র হাতে গোনা কয়েকটি মূল ভাষাগোষ্ঠী থেকে। তাদের মধ্যে একটি হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। এই ভাষাগোষ্ঠী থেকে উৎপত্তি হয়েছে আধুনিক বিশ্বের অনেকগুলো ভাষার, যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, অসমীয়া সহ ইংরেজি, জার্মান, ইতালীয় ইত্যাদি। আমাদের আজকের গল্পের শুরুর ধারণা করা হয় 5000 বছর আগে। সেই প্রাচীন পৃথিবীতেও সভ্যতা ছিল। মধ্য ইউরোপের কোথাও একদল মানুষ বসবাস করত। তারা সেই সময়ের তুলনায় ছিল আধুনিক। তারা যেই ভাষা ব্যবহার করত, এ সময়ের ভাষাবিজ্ঞানীরা তার নাম বের করতে পারেননি। তাই ভাষাবিজ্ঞানীরা এই ভাষার নাম দিয়েছেন প্রত্ন ইন্দো ইউরোপীয় ভাষা। এই ভাষা ব্যবহারকারী জাতিগোষ্ঠীকে বলা হচ্ছে আর্য। নৃবিজ্ঞানী ও ভাষাবিজ্ঞানীরা মনে করেন সময়ের সাথে সাথে এই জাতিগোষ্ঠী একটি বৃহৎ শক্তিশালী জাতিতে পরিণত হয়েছে। ফলে স্বাভাবিক নিয়মেই তাদের খাদ্য ও বাসস্থান সংকট দেখা দেয় এবং বাধ্য হয়ে তাদের আদি বাসস্থান ছেড়ে অজানা নতুন পথের উদ্দেশ্যে যাত্রা করতে হয়। তাদের একটি অংশ যায় পশ্চিম দিকে, অন্য অংশ পূর্ব দিকে। পূর্ব দিকে আসা অংশটি আস্তে আস্তে শেষ পর্যন্ত এসে পৌঁছায় ভারতবর্ষে। তারা তাদের প্রয়োজনীয় দৈনন্দিন সামগ্রীর সাথে অসচেতন ভাবে নিয়ে চলল তাদের ভাষা ও জ্ঞান। এভাবে সময়ের সাথে প্রত্ন ইন্দো ইউরোপীয় ভাষাও দুটি শাখায় ভাগ হয়ে যায়। পশ্চিম দিকের শাখাটি কেন্তুম আর পূর্ব দিকের শাখাটি শতম। এই শতম শাখা থেকেই উদ্ভব বাংলা ভাষার। তবে সম্ভবত তার 3000 বছর আগে শতম শাখাটি 4টি ভাগে বিভক্ত হয়, যার একটি হলো ইন্দো ইরানীয় শাখা। ইন্দো ইরানীয় শাখাটি ভারতীয় শাখা ও ইরানীয় শাখা নামে দুটি শাখায় বিভক্ত ছিল। ভারতীয় শাখার ভাষার আদি নিদর্শন পাওয়া যায় ঋগ্বেদে। ঋগ্বেদ একটি প্রাচীন ধর্মগ্রন্থ, যাতে 1017টি, মতান্তরে 1028টি পবিত্র মন্ত্র রয়েছে। এটি রচিত হয় খ্রিস্টপূর্ব 2000 থেকে খ্রিস্টপূর্ব 500 অব্দের মধ্যে। ভাষাবিজ্ঞানীরা বেদ রচনার এই প্রাচীন ভাষাকে বৈদিক ভাষা নামে চিহ্নিত করেন। একেই বলা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এদিকে ভাষা তার নিজস্ব নিয়মানুসারে পরিবর্তিত হয়ে চলছিল। তাই ধর্মগ্রন্থ ঋগ্বেদের বৈদিক ভাষাকে সংস্কার ও সংরক্ষণের প্রয়োজন দেখা দেয়। প্রাচীন ভাষাবিদ পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে বেদের ভাষার ধ্বনি, রূপ, অর্থ চমৎকার ভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করেন। এর ফলে প্রায় খ্রিস্টপূর্ব 400 অব্দে বৈদিক ভাষার একটি সুশৃঙ্খল বিধিবদ্ধ মান ভাষা তৈরি হয়। সংস্কার করে পাওয়া এই ভাষা আমাদের নিকট সংস্কৃত ভাষা নামে পরিচিত, যার কোনো কথ্য ভাষা ছিল না বলে বিশেষ কোনো পরিবর্তন ঘটেনি। এই ভাষার আরো নিদর্শন পাওয়া যায় উপনিষদ, রামায়ণ, মহাভারত ইত্যাদি গ্রন্থে। এই সময়কালকে বলা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ। মজার কথা হলো, এইসব গ্রন্থ যদিও সংস্কৃত ভাষায় লেখা, কিন্তু সাধারণ মানুষের মুখের ভাষা হিসেবে যে ভাষার নমুনা এই গ্রন্থে উল্লেখ রয়েছে তা সংস্কৃত থেকে কিঞ্চিত ভিন্ন। একে বলা হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা হলো প্রাকৃত জনের, অর্থাৎ সাধারণ মানুষের মুখের ভাষা। ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অনেকেই মনে করেন এই সময় 38টি প্রাকৃত ভাষা ছিল, যার একটির নাম মাগধী প্রাকৃত। এই প্রাকৃত থেকে প্রাচীন বাংলা ভাষার উদ্ভব হয়। তবে বহু ভাষাবিদ ও ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এখানে একটু বিরোধিতা করেন। তার মতে আরো একটি প্রাকৃত ছিল, যার নাম গৌড়ীয় প্রাকৃত, এবং এখান থেকেই বাংলা ভাষার উদ্ভব। আমরা বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে একটি ভিডিও দেখলাম। আমরা আজকের পাঠের শুরুতে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভাষা। ভাষা কাকে বলে তোমরা নিশ্চয়ই অনেকেই জেনে থাকতে পারো। আসলে ভাষা হচ্ছে মানুষের যোগাযোগের মাধ্যম। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য ভাষাকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে। ভাষা আবিষ্কারের আগেও মানুষ কিন্তু নিজেদের মনের ভাব প্রকাশ করত। কিভাবে প্রকাশ করত? মানুষ তার মনের ভাব
বিভিন্ন ধরনের ইশারা, ইঙ্গিত, নাচ কিংবা চিত্র, দেহভঙ্গিমা, এগুলোর মধ্য দিয়ে কিন্তু তাদের নিজেদের মনোভাবগুলো প্রকাশ করত বা একজন আরেকজনের মধ্যে ভাবের বিনিময় করত। তো পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে তোমরা অনুমান করতে পারো? তোমরা হয়তো এক একজন এক একটি সংখ্যা বলবা। আমাদের পাঠ্য বইয়ে যে তথ্যটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে যে বর্তমান পৃথিবীতে ৩,৫০০-এর কাছাকাছি ভাষা প্রচলিত রয়েছে। তবে ভাষা বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট এথনোলগের মতে বর্তমান পৃথিবীতে আনুমানিক ৭,০৯৭টি ভাষা প্রচলিত রয়েছে। তবে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বর্তমান মানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত রয়েছে, সেক্ষেত্রে আমরা বইয়ের তথ্যটি ব্যবহার করব ৩,৫০০-এর কাছাকাছি। তো এই বর্তমান পৃথিবীতে এতগুলো ভাষা আসলে কিভাবে তৈরি হলো? বর্তমান পৃথিবীতে এতগুলো ভাষা যে রয়েছে, এগুলো তৈরি হওয়ার পেছনে ভাষার যে উৎপত্তি সেটি সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের যারা আমরা ইসলাম ধর্মের অনুসারী বা মুসলমান, তারা মনে করি যে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ এবং তিনি আমাদেরকে ভাষা দিয়েছেন। সনাতন ধর্মের যারা রয়েছে তারা মনে করে যে ব্রহ্মা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা এবং ভাষা দিয়েছেন সরস্বতী। এরকম মিশরি একটা সভ্যতা ছিল, সেই সভ্যতার মানুষ মনে করে যে তাদের থত নামে একটা দেবতা ছিল, সেই দেবতা হচ্ছে তাদেরকে ভাষা দিয়েছেন। এরপর হচ্ছে যে বেবিলন নামে আরেকটা সভ্যতা ছিল, সেই সভ্যতার মানুষ মনে করে যে নাব্বু নামে তাদের এক দেবতা ছিল, সেই দেবতা হচ্ছে ভাষা দিয়েছে। তো সৃষ্টিকর্তা আমাদের ভাষা দিয়েছেন একটি, কিন্তু এতগুলো ভাষা তাহলে কিভাবে সৃষ্টি হলো? আসলে ভাষা, এক ভাষার মানুষ যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তখন তাদের ভাষার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। এই পার্থক্যগুলো যখন ধীরে ধীরে বেশি হয়, তখন সেটি আলাদা ভাষার মর্যাদা লাভ করে এবং এইভাবে কিন্তু সারা পৃথিবীতে এতগুলো ভাষা বর্তমানে প্রচলিত। তো এই ভাষার উৎপত্তিটা আসলে কিভাবে হয়েছে? ভাষার উৎপত্তি নিয়ে আসলে বিভিন্ন ধরনের মত রয়েছে। ভাষা বিজ্ঞানী যারা রয়েছেন তারা গবেষণা করে দেখেছেন যে মানুষ আগে ভাষা ব্যবহার না করলেও বিভিন্ন ধরনের ধ্বনি উৎপাদন করত। যেমন মানুষ কষ্ট পেলে যে কান্না করে, এই কান্নাটা কিন্তু ভাষা আবিষ্কারের পূর্বেও ছিল। মানুষ আনন্দিত হলে হাসে, এই হাসি কিন্তু ভাষা আবিষ্কারের পূর্বেও ছিল বলে ভাষা বিজ্ঞানীরা মনে করেন। তো এই হাসি, কান্না, চিৎকার কিংবা শীতকার, এগুলোর মধ্য দিয়ে ভাষা আবিষ্কৃত হয়েছে বা ভাষার উৎপত্তি হয়েছে, এমন একটা তত্ত্ব রয়েছে। এরপরে আরো একটি তত্ত্ব রয়েছে, সেটি হচ্ছে যে মানুষ যখন একসাথে সম্মিলিতভাবে কোনো কাজ করে তখন বিভিন্ন ধরনের ধ্বনি উৎপাদন করে। যেমন হেইও, যেটা মাঝি মাল্লারা ব্যবহার করে, হেইও শব্দটি, অর্থাৎ সম্মিলিতভাবে কোনো কাজ করতে গিয়ে এই ধরনের ধ্বনি এখনো আমরা উৎপাদন করতে দেখি। তো এইভাবেও ভাষার উৎপত্তি হয়ে থাকতে পারে বলে একটা তত্ত্ব বলছে। এরপর হচ্ছে যে মানুষ ভাষা ব্যবহার করতে না পারলেও বা কথা বলতে না পারলেও মানুষ কিন্তু গানের মতো বিভিন্ন ধরনের সুরে আওয়াজ করত। এই আওয়াজগুলো থেকেও ভাষার উৎপত্তি হয়ে থাকতে পারে বলে আর একটা তত্ত্ব বলছে। এরপর হচ্ছে আরেকটি তত্ত্ব বলছে যে মানুষের যে মেলামেশা, ভাবের যে আদান প্রদান, এই ভাবের আদান প্রদান, দেহভঙ্গিমা, চোখের ইশারা, মুখ হাত পায়ের নানাবিধ যে ভঙ্গিমা, এগুলো দিয়ে মানুষ নিজেদের মনের ভাব প্রকাশ করত। এটিকে বলা হচ্ছে জেস্টার তত্ত্ব। এই তত্ত্ব থেকেও বা এভাবেও ভাষার উৎপত্তি হয়ে থাকতে পারে বলে ভাষাবিজ্ঞানীরা মনে করেছেন। তো যাই হোক, ভাষা আসলে মানুষের একটি যোগাযোগের মাধ্যম এবং সেটা ধীরে ধীরে মানুষ সেটা আবিষ্কার করেছে, সেটা ব্যবহার করেছে। তো মানুষ সৃষ্টির সেরা জীব এবং এই সৃষ্টির সেরা হওয়ার পেছনে ভাষার কিন্তু অবদান রয়েছে। কারণ মানুষ যেভাবে তার মনের ভাবগুলো প্রকাশ করতে পারে, নিজেদের অভিজ্ঞতাগুলো লিখে রাখতে পারে, অন্যান্য প্রাণীর মধ্যে কিন্তু
এই বিষয়টা লক্ষ্য করা যায় না। অন্যান্য প্রাণীর মধ্যে হয়তো ভাষা রয়েছে তাদের যোগাযোগের মাধ্যম হিসেবে, কিন্তু মানুষ যেভাবে ভাষা ব্যবহার করে, মানুষ যেভাবে এই ভাষাকে ব্যবহার করে তাদের চিন্তা চেতনার দিক থেকে উন্নত প্রাণী হিসেবে আত্মপ্রকাশ করেছে, সেটি কিন্তু অন্যান্য প্রাণীর মধ্যে লক্ষ্য করা যায় না। তাহলে মানুষ যে বিভিন্ন ধরনের ইশারা, অঙ্গভঙ্গি, ছবি ও নাচের মাধ্যমে তাদের মনের ভাবগুলো প্রকাশ করতে, এগুলো থেকে কিন্তু ভাষার উৎপত্তি হয়ে থাকতে পারে বলে ভাষা বিজ্ঞানীরা মনে করেছেন। তো এখানে ভাষার সংজ্ঞা দিতে গিয়ে আমাদের ভাষা বিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটি সংজ্ঞা দিয়েছেন, যেটি তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সংজ্ঞাটি। সেটি হচ্ছে যে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। অর্থাৎ নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। এরপর একটি তথ্য রয়েছে, সেটি হচ্ছে যে স্থান, কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ দেখা যায়। সেটা কিরকম? এক এক জায়গায় কিন্তু এক এক রকম ভাষা। তোমরা দেখে থাকবে, তোমরা এখানে বিভিন্ন জন বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়েছো। তো তোমাদের এই এক একজনের বা যে আঞ্চলিক ভাষা সেটি কিন্তু এক এক রকম। যদিও আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, রংপুরের ভাষার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্য কিন্তু তোমরা চট্টগ্রামের ভাষার মধ্যে দেখবে না। অর্থাৎ রংপুর এবং চট্টগ্রাম এই দুইটা অঞ্চল কিন্তু বাংলাদেশের মধ্যেই রয়েছে, আবার রাজশাহী কিংবা সিলেট সেটাও কিন্তু বাংলাদেশের অন্তর্গত, কিন্তু রাজশাহীর যে ভাষা আর সিলেটের যে ভাষা, এই দুই ভাষার মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে, যদিও আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি। তো বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা হচ্ছে বাংলা, কিন্তু তারপরেও এই বাংলা ভাষার মধ্যেই কিন্তু দেখা যায় যে স্থানগত পার্থক্যের কারণে বা স্থানগত দূরত্বের কারণে ভাষার মধ্যে আঞ্চলিক কিছু বৈশিষ্ট্য দেখা যায়, ভাষার মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। তো সেটি এখানে বলা হচ্ছে যে স্থানের কারণে ভাষার রূপভেদ দেখা যায়। আর একটা বলছে কি কাল, অর্থাৎ সময়ের পার্থক্যের কারণেও কিন্তু ভাষার পার্থক্য সূচিত হয়। কিরকম সেটা? আচ্ছা, আমি একটা কবিতা তোমাদের কবিতার অংশ বিশেষ তোমাদের সামনে উচ্চারণ করি, তোমরা দেখো তো বুঝতে পারো কিনা। কা আর তরুবর পাঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পৈঠা কাল, দৃঢ় করিও মহাসুখ পরিমাণ, লই ঘনই গুরু পুছিয়া যান। তোমাদের ঠোঁটের কোনায় হাসি দেখা যাচ্ছে, কিন্তু তোমরা আসলে বুঝতে পারোনি যে আমি কোন কবিতা বলেছি বা এটা কোন ভাষায় বলেছি। তোমরা জেনে আশ্চর্য হবে, এটি বাংলা ভাষায় লেখা প্রথম কবিতা। এই কবিতার কবির নাম হচ্ছে লুইপা। চর্যাপদ নামে তোমরা একটি বিষয়ে জেনে থাকতে পারো। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন যে নিদর্শনটি পাওয়া যায় সেটি হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদের প্রথম কবিতা এটি, কবিতার অংশ বিশেষ। তো এই কবিতাটা যখন আমি উচ্চারণ করলাম যে কা তরু বড় পাঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পৈঠা কাল, দৃঢ় করিয় মহাসুখ পরিমাণ, লুই ঘনই গুরু পুছিয়া যান, এই কবিতাটা কিন্তু আমরা বুঝতে পারিনি, যদিও এটা বাংলা ভাষার প্রথম কবিতা। এই কবিতাটা লেখা হয়েছিল আজ থেকে 1000 বছর আগে। তো আজ থেকে 1000 বছর আগে যে কবিতাটা লেখা হয়েছে বাংলা ভাষায়, সেই কবিতাটা কিন্তু 1000 বছর পরে আমরা বুঝতে পারছি না, আমাদের সেটা বোধগম্য হচ্ছে না। তো এই বোধগম্য না হওয়ার কারণ হচ্ছে সময়গত পার্থক্য, অর্থাৎ কালগত পার্থক্য। তাহলে আমরা দেখলাম যে স্থানগত পার্থক্যের কারণেও ভাষার পার্থক্য দেখা যায়, রূপভেদ দেখা যায়, কালগত পার্থক্যের কারণেও ভাষার রূপভেদ দেখা যায়। আরেকটা হচ্ছে কি সমাজ ভেদে, এক এক সমাজের কিন্তু এক এক রকম ভাষা। আমাদের বাংলাদেশে হচ্ছে যে অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে, আবার উপজাতিদের মধ্যে দেখা যায় যে তাদের সমাজে হচ্ছে তাদের নিজস্ব ভাষা রয়েছে, যেমন সাঁওতালদের আলাদা একটা ভাষা রয়েছে, চাকমাদের আলাদা একটা ভাষা রয়েছে, তারপর হচ্ছে রাজবংশীদের আলাদা ভাষা রয়েছে। এরকম বিভিন্ন সমাজে বিভিন্ন রকম ভাষা ব্যবহার দেখা যায়।
অর্থাৎ স্থান, কাল এবং সমাজ ভেদে ভাষার রূপভেদ দেখা যায়। তোমরা এই তথ্যগুলো জেনে রাখবে, কারণ আমাদের বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু ব্যাকরণ অংশ থেকে শুধু এমসিকিউ প্রশ্ন হবে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। বিভিন্ন পরীক্ষায় তোমাদের প্রথম পর্ব শেষ, কিংবা তোমাদের প্রাক নির্বাচনী, নির্বাচনী, এমনকি বোর্ড পরীক্ষাতেও তোমাদের কিন্তু ব্যাকরণ অংশ থেকে শুধু বহু নির্বাচনী প্রশ্ন হবে। এই তথ্যটি জেনে রাখো। এই কারণে তোমাদের ব্যাকরণ অংশ থেকে এই যে তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলো তোমাদের বইয়ের মধ্যে দাগ দিয়ে রাখতে পারো, অথবা তোমরা খাতার মধ্যে লিখে রাখতে পারো। এই তথ্যগুলো তোমাদের ভালোভাবে জেনে রাখতে হবে। এরপর বলা হচ্ছে যে ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। মানুষের গলনালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি সহযোগ হলো বাকযন্ত্র। অর্থাৎ আমরা যে ভাষা ব্যবহার করি সেগুলো মূলত ধ্বনির সমষ্টি, এবং এই ধ্বনিগুলো উচ্চারিত হয় বাকযন্ত্রের সাহায্যে। তো মানুষ যে ভাষা ব্যবহার করে, এই ভাষার কিন্তু একটার সাথে আরেকটা ধারাবাহিকতা রয়েছে, যেটি কিন্তু অন্যান্য প্রাণীর মধ্যে যে ভাষার ব্যবহার, তার মধ্যে কিন্তু এটি নেই। এখানে কিন্তু একটা পার্থক্য পরিলক্ষিত হয়। পশু পাখির ডাক এবং মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানে। অর্থাৎ মানুষ যেরকম তাদের মনের ভাবগুলো একজন আরেকজনকে বলে তাদের মনের ভাবগুলো প্রকাশ করে, তাদের ভাবের আদান প্রদান করে, যোগাযোগ স্থাপন করে, অন্যান্য প্রাণীও কিন্তু তাদের নিজেদের মধ্যে একটা যোগাযোগ হয়, তারাও হয়তো ভাষা ব্যবহার করে, কিন্তু আমাদের একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতা রয়েছে আমাদের, কিন্তু তাদের মধ্যে এটি নেই। অর্থাৎ আমরা একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে এরকম যে মানুষ কিন্তু বলতে পারে যে আমার বাবা গরিব হলেও সৎ ছিল, কিন্তু এই কথাটা কি বা এই ভাবটা কি অন্যান্য প্রাণী ব্যক্ত করতে পারবে? ধরো যে একটা কুকুর আর একটা কুকুরকে যদি এটা এই ভাবটা ব্যক্ত করতে চায়, এটা কি বলতে পারবে? বলতে পারবে না। এই কারণে মানুষ কিন্তু অন্যান্য প্রাণী থেকে উন্নত। ঠিক আছে? পশু পাখি নানা আওয়াজ করে ঠিকই, কিন্তু তার ভাষার ধ্বনি, শব্দ ও বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না। সেজন্য পশু পাখির ডাক কিন্তু ভাষা নয়। তাহলে আমরা যে জিনিসটা জানলাম একটু আগে, সেটা হচ্ছে যে স্থান, কাল ও সমাজভেদে ভাষার রূপভেদ হয়, এবং এই রূপভেদ হয় বলে কিন্তু পৃথিবীর সব ভাষা, সব দেশের, সব জনগোষ্ঠীর মানুষের ভাষা এক নয়। এই ভাষার মধ্যে কিন্তু বৈচিত্র্য রয়েছে। আবার একই ভাষার 1000 বছর আগের রূপ আর আজকের রূপ হুবহু মেলে না। অর্থাৎ একটু আগে আমরা একটা কবিতার অংশ বিশেষ শুনছিলাম চর্যাপদ থেকে। সেটি হচ্ছে যে কাতর বড় পাঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পৈঠা কালো, ধীর করিয়া মহাসু পরিমাণ লুই বনগুরু পুছিয়া যান। তো এটা হচ্ছে বাংলা ভাষার আজ থেকে 1000 বছর আগের রূপ। আবার আজকের রূপ যদি আমরা বলি, বা কিছুদিন আগের, যেমন ধরো যে আমি একটা কবিতা বা কবিতার অংশ বিশেষ তোমাদের সামনে উচ্চারণ করি, তোমরা এটা বুঝতে পারো কিনা দেখো তো। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। এখানে কিন্তু সবগুলো বোঝা গেল, তাই না? এই সবগুলো বোঝা গেল এই কারণে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের থেকে খুব বেশি দিন আগের মানুষ না। তিনি গত শতাব্দীতে মৃত্যুবরণ করেছেন। তার জন্ম হচ্ছে 1861 সালে, মৃত্যু 1941 সালে। তোমরা নিশ্চয়ই সবাই জানো এটা। তো তার যে সময়টা, তার সময় থেকে আমরা কিন্তু খুব বেশি দূরে নেই। এই কারণে কিন্তু আমরা এই কবিতাটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ওই 1000 বছর আগের যে ভাষা এবং 1000 বছর পরের যে ভাষা, এই ভাষার মধ্যে কিন্তু একটা পার্থক্য আমরা লক্ষ্য করছি। যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা, ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরেজি, ফ্রান্সের মানুষের ভাষা হচ্ছে ফরাসি, চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা হচ্ছে ম্যান্ডারিন। এই ম্যান্ডারিন ভাষা কিন্তু, এই ভাষা কিন্তু সবচেয়ে বেশি মানুষ কথা বলে, এটা জানো তো? এটা হচ্ছে চীনে ব্যবহার করে, এবং এই ম্যান্ডারিন ভাষাটা কিন্তু এখন সারা পৃথিবীর অধিকাংশ মানুষ এই ম্যান্ডারিন ভাষা শেখার ব্যাপারে আগ্রহী। কারণ হচ্ছে বর্তমানে কিন্তু যে চীনের অর্থনৈতিক উত্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনা, এই কারণে কিন্তু ম্যান্ডারিন ভাষা শেখায় মানুষের
ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে আমেরিকার যারা মানুষ তারা কিন্তু এই ম্যান্ডারিন ভাষা, যেটা চীনে ব্যবহার করা হয়, এই ভাষা শেখার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। শুধু আমেরিকা না, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এই ভাষাটাকে ব্যবহার করছে বা এই ভাষা শেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। আচ্ছা, এরপর হচ্ছে আবার বাংলাদেশে বাংলার পাশাপাশি চাকমা জনগোষ্ঠীর নিজস্ব চাংমা ভাষায়, গারো জনগোষ্ঠী তাদের আঞ্চিক ভাষায় কথা বলে। 500 বছর আগের বাংলা ভাষা এবং আজকের বাংলা ভাষা হুবহু এক নয়। সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষার উপরে এই পরিবর্তন হয়। এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবহমান নদীর সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ নদীর যে গতিপথ সেটি যেমন পরিবর্তনশীল, ভাষা কিন্তু পরিবর্তনশীল। তোমরা একটু আগেই বুঝতে পেরেছো যে আসলে ভাষার যে গতি সেটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না। ভাষা কিন্তু একটা জায়গায় থেমে থাকে না। ভাষাকে যদি বিভিন্ন ধরনের নিয়ম কানুন দ্বারা বেঁধে রাখার চেষ্টা করা হয় তাহলে কিন্তু সেই ভাষা আসলে টিকে থাকবে না। ভাষা পরিবর্তনশীল, যেরকম পরিবর্তনশীল নদীর গতিপথ। এই কারণে এই পরিবর্তনশীলতার কারণেই কিন্তু ভাষাকে তুলনা করা হচ্ছে নদীর গতি প্রবাহের সাথে বা প্রবাহমান নদীর সাথে তুলনা করা হয়। প্রকৃতপক্ষে মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন মানব সমাজে ভিন্ন ভিন্ন দেশে নানা রকমের শব্দ ব্যবহার করা হয়। এগুলো এক এক দেশে এক এক রকম ভাষার জন্ম দিয়েছে। পৃথিবীর কোনো ভাষাই স্থির থাকে না। ভাষায় স্থির হয়ে গেলে তা মৃত ভাষায় পরিণত হয়। পৃথিবীতে ৩,৫০০-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এখানে বলছে যে ভাষা স্থির হয়ে গেলে তা মৃত ভাষায় পরিণত হয়। সেটা কেমন? ভাষাকে যদি কোনো ধরনের নিয়ম কানুন দ্বারা বেঁধে রাখার চেষ্টা করা হয়, আবদ্ধ করা হয়, তাহলে কিন্তু সেটা মৃত ভাষায় পরিণত হবে। যেমন সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা কিন্তু এক সময় ব্যবহার করা হতো এবং সেটা ব্যবহার করা হতো শুধু বইয়ের ক্ষেত্রে, মানে লেখার ক্ষেত্রে। ঠিক আছে? তোমরা জেনে থাকবে যে বৈদিক যে ভাষা ছিল, বেদের ভাষা, সেই ভাষা কিন্তু ব্যবহার করতো ব্রাহ্মণরা। তো অন্যান্য শ্রেণীর মানুষ যারা ছিল তারা এটা ব্যবহার করতো না। তো মানুষ যদি ভাষা ব্যবহার না করে তাহলে কিন্তু সেই ভাষা আসলে টিকে থাকবে না। ভাষা টিকে থাকে মানুষের যদি ওই ভাষায় মানুষ ভাবের আদান প্রদান করে তাহলে ওই ভাষা টিকে থাকবে। কিন্তু মানুষ যদি ওই ভাষাটাতে তাদের ভাবের আদান প্রদান না করে, ওই ভাষায় মানুষ যদি কথা না বলে, তাহলে কিন্তু ওই ভাষাটা আসলে মৃত ভাষায় পরিণত হয়। এখন সংস্কৃত ভাষা কিন্তু একটা মৃত ভাষা। এই ভাষায় মানুষ কথা বলে না। তাহলে বর্তমান পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে? আমাদের বইয়ের যে তথ্য সেটি হচ্ছে যে ৩,৫০০-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাতৃভাষা ও রাষ্ট্রভাষা। মাতৃভাষা হচ্ছে মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছে প্রতিফলিত হয়, তারই কথা শেখে। তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকে মাতৃভাষা বলে। এটি একটি ধারণা প্রকাশ মাত্র। তাই যে শিশুর মা তার জন্ম মুহূর্তে মৃত্যুবরণ করে, সেই শিশু যখন বড় হয় সে পিতা বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড় হলেও তার মুখের সাধারণ ভাষাকে মাতৃভাষাই বলে। বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে এবং মায়ের বাংলা বলে বড় হয়। বাঙালি মায়ের এই বলি হচ্ছে বাংলা, তাই বাঙালি জাতির মাতৃভাষা হচ্ছে বাংলা। আবার বাংলাদেশে অনেক ক্ষুদ্র জনগোষ্ঠী বাস করে, তাদেরও পৃথক মাতৃভাষা আছে। অর্থাৎ বাংলাদেশে যারা বসবাস করে তাদের সবার মাতৃভাষা কিন্তু বাংলা না। এখানে বেশ কিছু উপজাতি রয়েছে, আদিবাসী রয়েছে, তাদের কিন্তু ভাষা হচ্ছে তাদের মাতৃভাষা, কিন্তু তারা মায়ের কাছ থেকে যে ভাষাটা শেখে সেটি হচ্ছে তাদের মাতৃভাষা। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্য, মিয়ানমারের রাখাইন রাজ্য ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রচলন রয়েছে। এসব অঞ্চলে অনেকেরই মাতৃভাষা বাংলা। তাছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বহু দেশে বাংলাভাষী জনগণ রয়েছে। সেসব স্থানেও বাংলা অনেকের মাতৃভাষা। পৃথিবীর প্রায় ৩০ কোটি লোকের মাতৃভাষা বাংলা। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান চতুর্থ। এই তথ্যগুলো তোমরা একটু জেনে রাখবে। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান চতুর্থ। আর পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মাতৃভাষা হচ্ছে বাংলা।
তো আসলে মানুষ কিন্তু জন্মের পরে তার পারিপার্শ্বিক যে পরিবেশ, এই পরিবেশ থেকে যে ভাষাটা শেখে, তার মায়ের কাছে হোক, তার বাবা বা পরিবার, সমাজ, এখান থেকে যে ভাষাটা শেখে সেটি হচ্ছে তার মাতৃভাষা। মানুষ যেখানে জন্মগ্রহণ করে মূলত তার পারিপার্শ্বিক যে পরিবেশ, সেখান থেকেই তার অভিজ্ঞতাগুলো সঞ্চিত হয় এবং সেই ভাষাটাই কিন্তু সে আয়ত্ত করে। তোমরা দ্য জঙ্গল বুক নামে একটা বই রয়েছে রুডিয়ার্ড কিপলিং এর। এই বইটা বড় হয়ে পড়বে আশা করি, অথবা তোমরা এখনো এই বই নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে, দ্য জঙ্গল বুক। এই সিনেমাটি যদি দেখো তাহলে বুঝতে পারবো যে মানুষ আসলে সেখানে একটা শিশু, সে হচ্ছে জন্মের পরে নেকড়েদের আশ্রয়ে লালিত পালিত হয় এবং দেখা গেছে যে সে নেকড়ের ভাষায় কিন্তু মানে মানে বনের মধ্যে যে প্রাণীগুলো থাকে সেই প্রাণীর ভাষাগুলো কিন্তু সে অনুকরণ করতে পারে, সেই প্রাণীর ভাষা কিন্তু সে বুঝতে পারে এবং সেই প্রাণীগুলো তার ভাষা বুঝতে পারে। তো এই সিনেমাটা তোমরা দেখলে বুঝতে পারবে যে মানুষ আসলে যেখানে থাকে, তার পারিপার্শ্বিক যারা থাকে তাদের কাছ থেকে যে ভাষাটা শেখে সেই ভাষাটা সে কিন্তু রপ্ত করতে পারে, সেই ভাষাটা সে অর্জন করে। এরপর হচ্ছে রাষ্ট্রভাষা। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য যে কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। তো বাংলা ভাষা, বাংলাদেশে তো বাংলা ছাড়াও আরো বিভিন্ন ধরনের ভাষা রয়েছে, তাহলে রাষ্ট্রীয় যে কাজকর্ম সেটি আসলে কোন ভাষায় পরিচালিত হবে? যেমন ধরো যে ভারতে অনেকগুলো ভাষা রয়েছে, তাহলে ভারতে যে প্রশাসনিক যে ভাষা কিংবা রাষ্ট্রীয় যে কাজকর্ম সেগুলো আসলে কোন ভাষায় করা হবে? কিংবা পাকিস্তানেও কিন্তু অনেকগুলো ভাষা রয়েছে, সবচেয়ে বেশি ভাষা রয়েছে পাপুয়া নিউ গিনিতে, সেখানে 856টা ভাষা রয়েছে। তাহলে ওই দেশে রাষ্ট্রীয় যে কাজকর্ম সেটি কোন ভাষায় পরিচালিত হবে? এই জন্য কিন্তু একটা সংবিধান স্বীকৃত রাষ্ট্রভাষা প্রয়োজন, যেটা সবাই আসলে বুঝতে পারে। তো বাংলাদেশে বাংলা ছাড়াও তো আরো বিভিন্ন ধরনের চাংমা, আচিক, মণিপুরি ভাষা রয়েছে। ভারতে রয়েছে বাংলা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, কানাড়ি ভাষা। পাকিস্তানে রয়েছে পাঞ্জাবি, বালুচ, সিন্ধি ভাষা। তো এরকম বিভিন্ন দেশে কিন্তু একাধিক ভাষা প্রচলিত রয়েছে। তো এই রাষ্ট্রীয় যে কাজকর্ম বা প্রশাসনিক যে কাজকর্ম সেগুলো পরিচালনার জন্য একটা রাষ্ট্রভাষা প্রয়োজন। আর বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা ভাষা। সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের ৩য় অনুচ্ছেদে রয়েছে। সেখানে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে। এ ভাষায় রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যেমন শিক্ষা প্রদান, পাঠ্যপুস্তক প্রণয়ন, সাহিত্য রচনা, সংবাদপত্র প্রকাশ, সামাজিক আচার অনুষ্ঠান পরিচালনা, দলিল দস্তাবেজ লিখন, রাষ্ট্রীয় নথিপত্র লিপিবদ্ধকরণ ইত্যাদি সম্পন্ন হয়। পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশে ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারত প্রজাতন্ত্রের সংবিধান স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা বা জাতীয় ভাষা না থাকলেও দাপ্তরিক কাজকর্মের ভাষা হিসেবে হিন্দির পাশাপাশি ইংরেজি স্বীকৃত। ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হচ্ছে বাংলা। এরপর হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাংলা ভাষার বেশ কিছু রীতি রয়েছে। যেমন পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক আলাদা রূপ রয়েছে। একটি হচ্ছে বলার ভাষা বা মৌখিক রূপ, অপরটি হচ্ছে লেখার ভাষা বা লৈখিক রূপ। ভাষার মৌখিক রূপের আবার দুটো রীতি রয়েছে, আঞ্চলিক রীতি এবং প্রমিত রীতি। আর লৈখিক রূপেরও দুটি আলাদা রীতি রয়েছে, একটি হচ্ছে চলিত রীতি আর একটা সাধু রীতি। অর্থাৎ আমরা মুখের যে ভাষাটা ব্যবহার করি এই ভাষার দুইটা রূপ রয়েছে। একটা হচ্ছে আমরা যে অঞ্চলে, আমরা কিন্তু ওই অঞ্চলের যে আঞ্চলিক ভাষাটা রয়েছে বা উপভাষা রয়েছে, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ডায়ালেক্ট, আমরা কিন্তু যে অঞ্চলের মানুষ ওই ডায়ালেক্টে কথা বলি। ধরা যাক তোমাদের মধ্যে কেউ আছে বরিশালে, সে কিন্তু বরিশালের যে আঞ্চলিক ভাষাটা রয়েছে সেই ভাষাটা কিন্তু ব্যবহার করে গ্রামে। আবার ধরো যে আমার বাড়ি হচ্ছে রংপুরে, আমি কিন্তু যখন রংপুরে যাই
তখন আমার গ্রামের মানুষের সাথে আমি রংপুরের যে আঞ্চলিক ভাষা রয়েছে সেই আঞ্চলিক ভাষায় কথা বলি। আবার তোমাদের মধ্যে অনেকে থাকতে পারে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ, সে কিন্তু ওই চাঁপাইনবাবগঞ্জের একটা আলাদা ডায়ালেক্ট রয়েছে, ওই ডায়ালেক্টে কথা বলে। আবার কেউ হয়তো থাকতে পারো তোমরা সিলেটের, সে সিলেটের যে উপভাষা রয়েছে সেই উপভাষায় কথা বলে। আবার কেউ থাকতে পারে চট্টগ্রামে, সে চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা রয়েছে সেই ভাষায় কথা বলে। এটা হচ্ছে আঞ্চলিক রীতি। আর প্রমিত রীতি যেটা, যে ভাষায় আমি এখন তোমাদের সাথে যোগাযোগ স্থাপন করছি বা যে ভাষায় আমি কথা বলছি, এটি হচ্ছে প্রমিত রীতি। এই প্রমিত রীতিতে কথা বললে বাংলাদেশের যে কোনো অঞ্চলের মানুষ কিন্তু বুঝতে পারবে। এখন আমি যে ভাষায় কথা বলছি কিংবা তোমরা কলেজে আসার পরে যে ভাষায় কথা বলবে সেটি হচ্ছে প্রমিত রীতি। অর্থাৎ এই ভাষায় কিন্তু আমরা যদি কথা বলি তাহলে বাংলাদেশের যে কোনো অঞ্চলের মানুষ কিন্তু এটা বুঝতে পারবে। তো মৌখিক যে রূপটা রয়েছে ভাষার, এই মৌখিক রূপের দুইটা রীতি রয়েছে, একটা হচ্ছে আঞ্চলিক রীতি আর একটা প্রমিত রীতি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমরা এই সেশনের পরে আরেকটি লাইভ সেশন, আমরা লাইভ সেশনে যাব এবং সেই সেশনে আমরা কিন্তু তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। অপরদিকে লৈখিক রূপেরও দুটো আলাদা রীতি রয়েছে, অর্থাৎ আমরা যে লেখালেখি করি এই লেখালেখির কিন্তু দুইটা রীতি রয়েছে, একটা হচ্ছে চলিত রীতি আর একটা সাধু রীতি। তো সাধু রীতিতে আগে, এই সাধু রীতি ব্যবহার করা তো আগের যে লেখকরা ছিলেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত সাধু রীতিতে লিখেছেন। তিনি অবশ্য চলিত রীতিতেও কিছু বই লিখেছেন, উপন্যাস বা গল্প। 1914 সালে একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল, তোমরা পত্রিকাটির নাম নিশ্চয়ই জেনে থাকবে, সেটি হচ্ছে সবুজ পত্র পত্রিকা। প্রমথ চৌধুরী এটার সম্পাদক ছিলেন। এই পত্রিকা কিন্তু বাংলা ভাষায় যে চলিত রীতির ব্যবহার লেখার ক্ষেত্রে, এই চলিত রীতির ব্যবহারে এই পত্রিকাটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এরপর থেকে দেখা যায় যে বাংলা লেখার ক্ষেত্রে চলিত রীতির ব্যাপক ব্যবহার। 1916 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস প্রকাশিত হয়েছিল, ঘরে বাইরে। এরকম এরপরে যে উপন্যাসগুলো প্রকাশিত হয়েছে দেখা গেছে যে সেখানে চলিত রীতির ব্যবহার লক্ষ্য করা যায়। তো লেখার ক্ষেত্রে কিন্তু চলিত এবং সাধু রীতি দুটি রয়েছে। এখন সাধু রীতিতে খুব বেশি লেখালেখি করা হয় না, চলিত রীতি বেশি ব্যবহার করা হয়। তাহলে তোমরা এটি বুঝতে পেরেছো এখন যে বাংলা ভাষায় মৌখিক এবং লৈখিক দুটো রীতি রয়েছে। মৌখিক যে রূপটা রয়েছে তার দুটি আলাদা রূপ রয়েছে, আর লৈখিক যে রীতিটা রয়েছে সেটারও আলাদা দুইটা রূপ রয়েছে। মৌখিকের দুটি আলাদা রূপ হচ্ছে আঞ্চলিক এবং প্রমিত, এবং লৈখিকের যে আলাদা দুটো রীতি রয়েছে সেটি হচ্ছে চলিত এবং সাধু। এরপর আঞ্চলিক ভাষারীতি নিয়ে আমরা একটু কথা বলবো। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে, সে ভাষারীতি বাংলার আঞ্চলিক ভাষারীতি নামে অভিহিত, অর্থাৎ অঞ্চল ভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্যরূপকেই আঞ্চলিক ভাষারীতি বলে। তো এক এক অঞ্চলের মানুষ কিন্তু এক এক ভাবে কথা বলে। যেমন একটা কথা বলা হয় যে বরিশালে ছেলেকে বলে পোলা, আবার রংপুর অঞ্চলে যদি যাও সেখানে ছেলেকে বলে বেটা, আবার কোনো কোনো জায়গায় বলে পুর, কোনো কোনো জায়গায় বলে পোয়া, কোনো কোনো জায়গায় বলে পুয়া, কোনো কোনো জায়গায় বলে সোয়াল। তো এই যে এক এক অঞ্চলে কিন্তু এক এক ধরনের শব্দ ব্যবহার করা হয় একই কোনো একটা জিনিসকে বোঝাতে, এক এক অঞ্চলে এক এক ধরনের শব্দ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে প্রমিত ভাষারীতি। বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরো আকর্ষণীয় হয়। ভাষাও যে শ্রমসাধ্য, প্রযত্নলব্ধ এবং শেখার কোনো বিষয় প্রমিত ভাষারীতি তার প্রমাণ। এক কথায় ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে প্রমিত ভাষারীতি বলে। যেমন উদাহরণ একটা দেয়া রয়েছে এখানে, যে একজনের দুটো ছেলে ছিল। তো এই প্রমিত ভাষারীতিতে কথা বললে কিন্তু বাংলাদেশের যে কোনো অঞ্চলের মানুষ বুঝতে পারবে। কিন্তু তোমাদের এখানে যদি সিলেটের কোনো একজন মানুষ
সিলেটের যে আঞ্চলিক ভাষা রয়েছে সেই ভাষায় কথা বলে তোমরা অনেকেই বুঝতে পারবে না, কিংবা চট্টগ্রামের কোনো একজন মানুষ বা নোয়াখালীর কোনো একজন মানুষ যদি তোমাদের সামনে কথা বলে তাদের আঞ্চলিক ভাষায়, তাহলে কিন্তু তোমরা খুব এটা বুঝতে পারবে না। কারণ একটা কথা বলা হয়ে থাকে এরকম যে বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে, নিহত হয়েছে চট্টগ্রাম। তো ওই সিলেট কিংবা চট্টগ্রামের মানুষ তারা যে আঞ্চলিক ভাষায় কথা বলে ওই ভাষাটা কিন্তু আমাদের কাছে খুব সহজে বোধগম্য হবে না। এরপর হচ্ছে সাধুরীতি, যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই হচ্ছে সাধুরীতি। এই সাধুরীতিতে কিন্তু আগে যারা লেখক ছিলেন যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এরকম এর মানে প্রাচীন যারা মানে লেখক ছিলেন আর কি, তো তারা কিন্তু এই সাধুরীতি ব্যবহার করতেন। এই উপরের যে বাক্যটা ছিল যে একজনের দুটো ছেলে ছিল, এটা হচ্ছে প্রমিত ভাষার রীতির উদাহরণ। তো এটাই যখন আমরা সাধুরীতিতে বলবো সেটা তখন হবে এক ব্যক্তির দুইটি পুত্র ছিল। এই রীতি শুধু লিখিত করতে পরিদৃষ্ট হয়। তো এই রীতিতে কিন্তু আসলে আমরা মনের ভাব কিন্তু প্রকাশ করি না সাধুরীতি, এবং নাটক সংলাপ এগুলোর ক্ষেত্রে অনুপযোগী হচ্ছে সাধুরীতি। চলিত ভাষারীতি, চলিত ভাষারীতি হচ্ছে ভগীরথী নদীর তীরবর্তী স্থান সমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকে চলিত ভাষারীতি বলে। এই রীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় ও আদরণীয়। এর উদাহরণ হচ্ছে উপরের যে বাক্যটি নিয়ে আমরা আলোচনা করছি সেটি চলিত ভাষারীতিতে হবে একজন লোকের দুটি ছেলে ছিল। এটা কিন্তু আমরা মৌখিক রূপেও ব্যবহার করি, আবার লিখিত রূপেও ব্যবহার করি। এখানে সাধু এবং চলিত রীতির যে ভাষা রীতি সেটি বৈশিষ্ট্য দেয়া রয়েছে, তোমাদের বইয়ে এই তথ্যগুলো দেয়া রয়েছে, তোমরা এগুলো দেখে থাকতে পারো। সাধু ভাষারীতির যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে যে সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়, অর্থাৎ এটা পরিবর্তনযোগ্য নয়, অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আজ থেকে 100 বছর আগে যেরকম ছিল 100 বছর পরেও কিন্তু ঠিক একই রকম থাকে সাধু ভাষারীতি। এরপর হচ্ছে এই ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে, এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। অর্থাৎ ব্যাকরণের সুনির্ধারিত নিয়মের বাইরে কিন্তু এটা চলে না। এরপর হচ্ছে সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে। তাহলে তৎসম বা সংস্কৃত শব্দ কিন্তু শুধু সাধুরীতিতেই ব্যবহার করা, এবং সাধুরীতিতে এই তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার করা হয়, তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। যেমন ধরুন তাহারা, যাইতেছে, এটা হচ্ছে সাধু ভাষারীতির বৈশিষ্ট্য। তাহারা হচ্ছে সর্বনাম এবং যাইতেছে সেটি হচ্ছে ক্রিয়াপদ, এবং এইখানে দেখা যাচ্ছে যে তাহারা এবং যাইতেছে এই দুইটা পদের পূর্ণরূপ ব্যবহার করা হয়েছে। এই দুটো যদি চলিত রীতিতে হয়, চলিত রীতিতে কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। তখন কি হবে? তারা যাচ্ছে, তাহলে তাহারা থেকে হলো তারা, আর যাইতেছে থেকে যাচ্ছে। তাহলে দুইটারই সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় কোথায়? চলিত রীতিতে। আমরা এখন চলিত ভাষারীতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। চলিত ভাষারীতির যে বৈশিষ্ট্যগুলো তোমাদের বইয়ে দেওয়া রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে চলিত ভাষা সর্বজন গ্রাহ্য, মার্জিত ও গতিশীল ভাষা, তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে। এটি পরিবর্তনশীল, অর্থাৎ এটা কিন্তু পরিবর্তনকে গ্রহণ করতে পারে, যেটা সাধুরীতি পারে না। এ ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়মকানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ এই নিয়মকানুনগুলো সময়ে সময়ে পরিবর্তিত হয়। চলিত ভাষারীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি বেশ সাবলীল, চটুল ও জীবন্ত। বলার ও লেখার ভাষা বলেই এ ভাষা বক্তৃতা, ভাষণ,
নাটকের সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী। আমরা কিন্তু এখন যে ভাষার কথা বলছি এটি হচ্ছে চলিত ভাষা। তো এই চলিত ভাষায় এই ভাষাটা সবচেয়ে সহজবোধ্য, সহজ, এবং এটা কিন্তু বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ এবং আলাপ আলোচনার জন্য উপযোগী। চলিত ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি যে তাহারা যাইতেছে, এটি হচ্ছে সাধুরীতি। এটার চলিত রীতি হচ্ছে, চলিত রীতিতে এই বাক্যটা হবে তারা যাচ্ছে, অর্থাৎ তাহারা, এটা হচ্ছে সর্বনাম, সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয়েছে তাহারা, আর সংক্ষিপ্ত রূপ হবে তারা। আর যাইতেছে এটা হচ্ছে সর্বনামের ক্রিয়াপদের পূর্ণরূপ, আর যাচ্ছে এটা হচ্ছে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ। তাহলে সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার করা হয়, আর চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। তার মানে এই সর্বনাম এবং ক্রিয়াপদে সাধু এবং চলিত রীতির মধ্যে একটা পার্থক্য দেখা যায়। অন্যান্য পদেও আছে, আমরা একটু পরে সেগুলো দেখব। সাধু ও চলিত ভাষারীতির মধ্যে নানা দিক থেকে বেশ কিছু পার্থক্য রয়েছে। এই দুই ভাষারীতির বৈশিষ্ট্য থেকে তার ধারণা পাওয়া যায়। নিচে সাধু ও চলিত ভাষারীতির কয়েকটি পার্থক্য দেখানো হবে। এখানে সাধু এবং চলিত রীতির যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম, সেই বৈশিষ্ট্যগুলোই এখানে ব্যবহার করা হয়েছে এবং আরো কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে। সাধু ভাষারীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা, আর চলিত ভাষারীতি হচ্ছে সর্বজন বুদ্ধ মুখের ও লেখার ভাষা। সাধু ভাষারীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে, চলিত ভাষা সবসময় ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না, অর্থাৎ একটি হচ্ছে আরেকটির বিপরীত, এবং এখানেই পার্থক্য। সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট, চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। সাধু ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী নয়, আর চলিত ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী। সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়, চলিত ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সাধু ভাষা গুরুগম্ভীর, দুর্বোধ্য ও মন্থর, চলিত ভাষা চটুল, সরল ও সাবলীল। সাধু ভাষারীতি অপরিবর্তনীয়, তাই কৃত্রিম, চলিত ভাষারীতি পরিবর্তনশীল, তাই জীবন্ত। নিচের কয়েকটি ক্ষেত্রে সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য দেখা যায়, যথা বিশেষ্য পদের রূপে, সর্বনাম পদের রূপে, ক্রিয়াপদের রূপে এবং অব্যয় পদের রূপে। এখানে এই পদগুলো সাধু এবং চলিত রীতিতে শব্দের যে রূপভেদ সেটি এখানে দেয়া রয়েছে। তোমরা এই শব্দগুলো দেখো, আমরা একটু পরে এগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অব্যয় পদের রূপে পার্থক্য। সাধুতে যদি থাকে অদ্য, এটার চলিততে হবে আজ। অদ্যাপি, এটা হবে আজও চলিত রীতিতে। পদাস সাধু রীতিতে ব্যবহার করা হয়, এটা যদি আমরা চলিত রীতিতে ব্যবহার করি সেটা হবে কখনো। এরকম অনেকগুলো শব্দের সাধু এবং চলিত রীতিতে তাদের রূপগুলো রয়েছে, সেগুলো দেয়া রয়েছে। এখানে সাধু ভাষা রীতিতে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে এবং চলিত ভাষা রীতির একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে, যাতে আমরা পার্থক্যটা সহজে বুঝতে পারি। এখানে কিছু নমুনা প্রশ্ন রয়েছে, অর্থাৎ এই যে আমরা অধ্যায়টি আলোচনা করলাম, ভাষা, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা, সাধু ও চলিত রীতির পার্থক্য, এগুলো থেকে যে যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, সে ধরনের কয়েকটি নমুনা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তোমরা। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। উপরের যে নমুনা প্রশ্নগুলো দেখলে, এই নমুনা প্রশ্নগুলোর উত্তর নিচে মন্তব্যের ঘরে লিখে দিতে হবে, এটি তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। আজকে পাঠ সংশ্লিষ্ট কোনো জিজ্ঞাসা থাকলে সেটিও তোমরা মন্তব্যের ঘরে লিখে দিতে পারো, অথবা আমরা এরপরে জুমে একটি লাইভ সেশনের আয়োজন করব, সেই লাইভ সেশনেও
আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে পারি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। তোমরা সবাই নিরাপদে থাকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি।